নমস্কার। আজকের এই বিশেষ সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ এমন একটি বিষয় নিয়ে কথা বলা হবে যা অ্যাজমা বা শ্বাসকষ্টের দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনার ক্ষেত্রে রীতিমতো একটা গেম চেঞ্জার। আজ আমরা সেরাভেন্ট ইনহেলারের ভেতরের বিজ্ঞান থেকে শুরু করে এর সঠিক ব্যবহারের খুঁটিনাটি একেবারে সহজভাবে ভেঙে বিশ্লেষণ করব। চলুন সরাসরি মূল আলোচনায় ঝুঁকা যাক। শুরুতেই দারুণ একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। দীর্ঘমেয়াদী অ্যাজমার ওষুধগুলো আসলে কিভাবে ঘণ্টার পর ঘণ্টা শ্বাসনালীগুলোকে খোলা রাখে? এই প্রশ্নের উত্তরটা কিন্তু শুধু সাময়িক স্বস্তির ব্যাপার নয়, এর পেছনে লুকিয়ে আছে চমৎকার এক বিজ্ঞান। চলুন আজকের আলোচনার ধাপগুলো চট করে একবার দেখে নিই। প্রথমে থাকছে সেরাভেন্ট পরিচিতি, এরপর স্যালমেটেরয়েলের পেছনের বিজ্ঞান, সঠিক মাত্রার নির্দেশিকা, ইনহেলার ব্যবহারের একেবারে নিখুঁত পদ্ধতি এবং সবশেষে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, পার্শ্বপ্রতিক্রিয়া ও নিরাপত্তা। শুরু করা যাক আমাদের প্রথম সেকশন, সেরাভেন্ট ইনহেলার পরিচিতি দিয়ে। আসলে এই ওষুধটার মূল কাজটা কি সেটা জানা সবার আগে দরকার। সেরাভেন্ট ইনহেলারের ক্ষেত্রে ২৫ সংখ্যাটা কিন্তু ভীষণ স্পেশাল। কেন? কারণ এর প্রতিটি পাফে থাকে ঠিক ২৫ মাইক্রোগ্রাম স্যালমেটেরল, আর প্রতি প্যাকে থাকে এমন ২০০টি মিটার ডোজ বা পাফ। ভাবা যায় প্রতিটি ডোজ কতটা নিখুঁত মাপে তৈরি করা। এখন প্রশ্ন হল, এটি মূলত কাদের জন্য? ডাক্তারি ভাষায় বলা হয় রিভার্সিবল এয়ারওয়েজ অবস্ট্রাকশন। সহজ কথায়, রাতের বেলায় হঠাৎ হাঁপানি বা অনেকক্ষণ ব্যায়াম করার পর যে শ্বাসনালী সংকুচিত হয়ে যায়, এটি মূলত সেই অবস্থার জন্যই নির্দেশিত। তবে মনে রাখা জরুরি, এটি কিন্তু কোনো জাদুর কাঠি বা তাৎক্ষণিক সমাধান নয়। এটি পুরোপুরি একটা দীর্ঘমেয়াদী থেরাপি। এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ভাগে, স্যালমেটেরলের বিজ্ঞান। চলুন একটু কোষীয় পর্যায়ে উঁকি দিয়ে দেখি শরীরের ভেতরে আসলে কি ঘটে। যখন স্যালমেটেরল আমাদের শ্বাসনালীতে পৌঁছায়, এটি বিটা-2 অ্যাড্রিনোসেপ্টর নামের একটা অংশকে উদ্দীপিত করে। এর ফলে সংকুচিত শ্বাসনালীর পেশিগুলো একেবারে রিল্যাক্স বা শিথিল হয়ে যায়। বিজ্ঞানের ভাষায় একেই ব্রঙ্কোডাইলেশন বলে। পেশি শিথিল হলেই ওই বন্ধ শ্বাসনালী দিয়ে আবার খুব সহজেই বাতাস চলাচল করতে পারে। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, তাই না? এখন সবচেয়ে আকর্ষণীয় ব্যাপারটা হলো, এটি এত দীর্ঘ সময় ধরে কিভাবে কাজ করে। বিজ্ঞানীরা এখানে দুটো অনুমানের কথা বলেন। প্রথমটা অনেকটা তালা চাবি মেকানিজমের মতো। ওষুধের একটা অংশ রিসেপ্টরের সক্রিয় স্থানে বসে যায়, আর এর একটা হাইড্রোফিলিক লেজ প্রায় স্থায়ীভাবে সেখানে আটকে থাকে। দ্বিতীয় অনুমানটা হলো, ওষুধটা কোষের লিপিড বা চর্বি স্তরে ঢুকে একটা ডিপো বা রিজার্ভ তৈরি করে ফেলে, আর সেখান থেকেই ধীরে ধীরে দীর্ঘ সময় ধরে শরীরে ওষুধ সাপ্লাই হতে থাকে। রীতিমতো একটা স্মার্ট ডেলিভারি সিস্টেম। বিজ্ঞান তো অনেক হলো, এবার আমরা তৃতীয় অংশে সঠিক মাত্রার নির্দেশিকা নিয়ে কথা বলবো, মানে প্র্যাকটিক্যাল প্রয়োগের জায়গাটা। বয়স আর উপসর্গের তীব্রতার উপর ভিত্তি করে ডোজের একটা দারুণ কাঠামো আছে। সাধারণ প্রাপ্তবয়স্ক এবং ৫ থেকে ১২ বছরের শিশুদের জন্য দিনে ২ বার ৫০ মাইক্রোগ্রাম মানে ২টো পাফ নির্দেশিত। তবে অবস্থা যদি বেশি গুরুতর হয়, তাহলে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ডোজটা বাড়িয়ে ১০০ মাইক্রোগ্রাম বা ৪টে পাফ পর্যন্ত করা যেতে পারে। অবশ্যই এগুলো সবসময় একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হতে হবে। এবার আসা যাক চতুর্থ এবং সবচেয়ে ক্রিটিক্যাল সেকশনে, ইনহেলার ব্যবহারের সঠিক নিয়ম। কারণ সত্যি বলতে কি, অনেকেই হয়তো জানেন না যে প্রতিদিন অজান্তেই তারা ভুল নিয়মে ইনহেলার নিচ্ছেন। এই ব্যাপারটা একেবারে পরিষ্কার হওয়া দরকার। ওষুধে কার্যকারিতা কিন্তু পুরোপুরি নির্ভর করছে সঠিক শারীরিক টেকনিকের ওপর। ইনহেলার দেখতে সাধারণ মনে হতে পারে, কিন্তু ভুল নিয়মে ব্যবহার করলে ওষুধ ফুসফুসে যাওয়ার বদলে মুখেই থেকে যায়, আর তাতে হাঁপানির ঝুঁকি কিন্তু একটুও কমে না। তাহলে সঠিক নিয়মটা কি? প্রথমে ক্যাপটা খুলে ইনহেলারটি অন্তত ৬ বারের বেশি খুব জোরে ছাকাতে হবে। এর পরের ধাপেই বেশিরভাগ ভুল হয়, পুরোপুরি শ্বাস ছেড়ে দেওয়া। একদম বুক খালি করে শ্বাস ফেলতে হবে। তারপর মাউথপিসটা মুখে নিয়ে খুব ধীরে ও গভীরভাবে শ্বাস টানার ঠিক একই মুহূর্তে ক্যানিস্টারে চাপ দিতে হবে। টাইমিংটা এখানে খুবই জরুরি। শ্বাস টেনে নেওয়ার পর কিন্তু কাজ শেষ নয়। অন্তত ১০ সেকেন্ড বা যতটা সময় আরামে পারা যায় শ্বাসটা ধরে রাখতে হবে।
যদি দ্বিতীয় পাফ নেওয়ার দরকার হয় তবে ঘড়ি ধরে 1 মিনিট অপেক্ষা করে আবার পুরো প্রক্রিয়াটা রিপিট করতে হবে। এরপর অবশ্যই পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। একটা দারুণ টিপস হলো আয়নার সামনে দাঁড়িয়ে ইনহেলার নেওয়া। যদি দেখা যায় মুখ বা ইনহেলারের চারপাশ দিয়ে সাদা ধোঁয়া বেরিয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে টেকনিকে গণ্ডগোল আছে, ওষুধ ঠিকমতো ভেতরে যায়নি। আর হ্যাঁ, যন্ত্রটা ঠিকমতো কাজ করার জন্য পরিষ্কার রাখাও কিন্তু মাস্ট। সপ্তাহে অন্তত একবার প্লাস্টিকের অংশগুলো আর ক্যাপটা হালকা গরম পানিতে ধুয়ে নিতে হবে। কিন্তু একটা ব্যাপার একদম মাথায় গেঁথে নিন, ভেতরে ধাতব ক্যানিস্টারটা কোনোভাবে পানিতে ভেজানো চলবে না, ওটা সবসময় শুকনো রাখতে হবে। আমরা একেবারে শেষ অংশে চলে এসেছি, পার্শ্ব প্রতিক্রিয়া ও নিরাপত্তা। এই অংশটা বলতে গেলে একটা ক্রুশিয়াল মেডিকেল গার্ডরেল। এখানে খুব কড়া একটা ওয়ার্নিং বা সতর্কতা রয়েছে। সেরাভেন্ট কিন্তু হঠাৎ শুরু হওয়া তীব্র শ্বাসকষ্ট বা অ্যাকিউট উপসর্গের জন্য একদমই উপযুক্ত নয়। এটা একটা দীর্ঘমেয়াদী মেইনটেনেন্স ওষুধ, কোনো এমার্জেন্সি রেস্কিউ ইনহেলার নয়। এমার্জেন্সির সময় এটি ব্যবহার করা উচিত নয়। এই পার্থক্যটা বোঝা আক্ষরিক অর্থে জীবন রক্ষাকারী। আরেকটা খুব জরুরি পয়েন্ট হল, স্যালমেটেরল একা একা ব্যবহার করা উচিত নয়। যেসব রোগীরা ইনহেলড কর্টিকোস্টেরয়েড গ্রহণ করছেন না, তাদের এটি ব্যবহার করা সম্পূর্ণ বারণ। কারণ কর্টিকোস্টেরয়েড ছাড়া ব্যবহার করলে এটি প্যারাডক্সিক্যাল ব্রোনকোস্প্যাজম ঘটাতে পারে। সহজ কথায়, শ্বাসকষ্ট কমার বদলে হুট করে আরও বেড়ে যেতে পারে। যে কোনো ওষুধের মতোই এর কিছু সাইড এফেক্ট থাকতে পারে। ডোজের কারণে শরীরে একটু কাঁপুনি, বুক ধড়ফড় করা বা হালকা মাথা ব্যথা হতে পারে। পেশিতে ব্যথা বা ফুসকুড়ির মতো সমস্যাও দেখা দিতে পারে। তবে সাধারণত এই মাথা ব্যথা বা বুক ধড়ফড়ানি খুব মাইল্ড হয় আর সময়ের সাথে সাথে চলেও যায়, খুব একটা ভয়ের কিছু নেই। গর্ভাবস্থা বা স্তন্যদানের সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে। এর থেকে পাওয়া সুবিধা যদি ঝুঁকির চেয়ে অনেক বেশি হয়, শুধুমাত্র তখনই চিকিৎসকরা এটি ব্যবহারের কথা বলেন। কারণ মাতৃদুগ্ধে এই ওষুধ নিঃসৃত হয় কিনা সেই ব্যাপারে বিজ্ঞানীদের কাছে এখনও পুরোপুরি পরিষ্কার ডেটা নেই। স্টোরেজের বিষয়টা বলে দিই, ইনহেলারটি 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখতে হবে। আর ড্রাগ ইন্টারঅ্যাকশনের ক্ষেত্রে একটা সিরিয়াস ওয়ার্নিং হলো, যারা বিষণ্ণতার ওষুধ, বিশেষ করে MAOI বা ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট নিচ্ছেন, তাদের ক্ষেত্রে এই ইনহেলারটি অত্যন্ত সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। আলোচনার একেবারে শেষে চলে এসেছি আমরা। বিদায় নেওয়ার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। ক্যানিস্টারের ভেতরের এই দারুণ বিজ্ঞানটা তো আমরা জানলাম, কিন্তু ওষুধটা নিজের ভেতরে টেনে নেওয়ার যে নিখুঁত কৌশল, সেটা আয়ত্ত করাও কি ঠিক সমান মাত্রায় গুরুত্বপূর্ণ নয়? আসলে আণবিক বিজ্ঞান আর আমাদের দৈনন্দিন সঠিক চর্চা, এই দুটো একসাথে মিললেই কিন্তু অ্যাজমা বা হাঁপানির বিরুদ্ধে সবচেয়ে ভালো ফল পাওয়া সম্ভব। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।